দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভেলি প্রেজেন্স বীজ সংলাপ অনুষ্ঠানে। আপনারা জানেন দর্শক, গত কয়েকদিন আগে কিন্তু কোরবানির ঈদ চলে গেল, তবে এবছর কিন্তু কোরবানির পশুর চামড়া নিয়ে আসলে নানান রকমের বিপর্যয়ের কথা সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা শুনেছি। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি বিষয় আসলে চাওয়ার হয়েছে, সেটি হচ্ছে 2008-09 সালে যেখানে এক জোড়া চামড়ার জুতা কিনতে খরচ হতো 1000 থেকে 1200 টাকা, এখন সেটি 3 থেকে 3500, কখনো আরও বেশি দামে কিনতে হচ্ছে। তবে 2008-09 সালে যে চামড়া বিক্রি হয়েছে, অর্থাৎ গরুর যে চামড়া বিক্রি হয়েছে 2 থেকে 2500 টাকা, সেটি কি করে আসলে 300-400 টাকা হয়, এমন একটি বিষয় কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকটা ভাইরাল হয়েছে। প্রায় সবার কাছেই কিন্তু এই প্রশ্নটি রয়েছে। এমন প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। এবছর দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি চামড়াকে নদীতে ফেলে দিতে হয়েছে। কেন আসলে এমন বিপর্যয়, কি এমন হয়েছে এই চামড়াতে, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের আজকের সংলাপের টপিক আমরা নির্ধারণ করেছি চামড়ার বাজারে ধস। সেখানে যাব আমরা। আমাদের সাথে 3 জন অতিথি যুক্ত হবেন। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আফতাব খান, তিনি সভাপতি বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। আমাদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে মোহাম্মদ মিজানুর রহমান, তিনি কোষাধ্যক্ষ বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। আমাদের সাথে একজন গবেষক যুক্ত হবেন, তিনি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, তিনি এরই মধ্যে যুক্ত হয়েছেন, তিনি গবেষণা পরিচালক সিপিডি। আমরা তাদের কাছে যাব, তবে যাবার আগে হাতে থাকা চামড়া বিষয়ক একটি রিপোর্ট দেখে আসতে চাই। রাস্তায় পচে যাচ্ছে পশুর চামড়া, দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা, অভিযোগের আঙুল ট্যানারি মালিকদের উপর। চামড়া শিল্প এই করুণ অবস্থার পেছনে রপ্তানি কমে যাওয়া, ব্যাংক ঋণ না পাওয়া, অর্থ সংকটের কথা বলছেন চামড়া খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। বর্তমান বাস্তবতায় চামড়া রপ্তানির ক্ষেত্রে লেনদেনকে সুষ্ঠু কাঠামো আনার তাগিদ দিচ্ছেন সিপিডির গবেষণা পরিচালক আলী তালুকদারের প্রতিবেদন। কোরবানি পশু চামড়া নিয়ে মৌসুমী ব্যবসায়ীদের মাঝে দাম নিয়ে হতাশা। কয়েক বছর ধরেই চামড়ার দর পতনে রাজধানীর লালবাগের পোস্তা থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে দেখা গেছে চামড়া নষ্ট করতে, এমনকি রাস্তায় ফেলে রাখা হয়েছে পচে যাওয়া চামড়া। সরকারের দেওয়া নির্ধারিত মূল্যে চামড়া কিনেও মৌসুমী ব্যবসায়ীরা বিপাকে। বলছে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে বেড়েছে খরচ, করোনার প্রভাব আর আন্তর্জাতিক বাজারে রপ্তানি কমে যাওয়ার প্রভাবকেও দায়ী করছেন অনেকে। আমাদের কাছে তো বিক্রি করতে হবে, আমাদের খরচ আছে, আমাদের খরচ বাদ দিয়ে আমরা খরিদ্দারি করব। আমি যদি বিক্রি করে 50 টাকা লাভ পাই তাহলে তো কিনবো চামড়াটা। মাল বিক্রি নেই তো আমাদের, তারপরে দিয়ে সরকার যে রেট দিচ্ছে এর চেয়ে আমরা অনেক বাড়তি দিয়ে মাল কিনছি। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলছেন, ট্যানারি মালিকদের কাছে বকেয়া টাকা না পাওয়ার ধারাবাহিকতায় চামড়া শিল্পের এই করুণ অবস্থার অন্যতম কারণ। ওরা যদি শত শত কোটি টাকা আমাদের রেখে দেয়, এটা তো আর আমরা পারি না, চামড়া তো কিনতে পারে না কেউ। আপনি ক্যাশ টাকার যোগান কয়টা লোক দিতে পারে? অন্যদিকে করোনার কারণে আন্তর্জাতিক বাজারে চামড়া শিল্পে প্রভাব আর ব্যাংক ঋণ না পাওয়ার কারণ তুলে ধরছেন ট্যানার্স অ্যাসোসিয়েশন। 19-20 এসে দাঁড়িয়েছে $98 মিলিয়ন, প্রায় 50% মতো আমাদের রপ্তানি আদেশ বাদ হয়ে গেছে, কমে গেছে। অর্থ সংকটের কারণে আমরা আসলে ওইভাবে পেমেন্টগুলি করতে পারি। গবেষণা সংস্থা সিপিডি বলছেন, কাঁচা চামড়া কেনা থেকে রপ্তানি পর্যন্ত লেনদেনের সুষ্ঠু কাঠামোই করুণ এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে। আমাদের প্রথমত যেটি প্রয়োজন, এই লেনদেন কাঠামোটিকে সুষ্ঠু একটি স্বচ্ছ কাঠামোর ভিতরে নিয়ে আসা দরকার। চামড়া শিল্পের পরিসর বাড়াতে আন্তর্জাতিকভাবে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সাথে সরকারের যোগাযোগ বাড়ানোর কথা বলছেন চামড়া খাতের সাথে সংশ্লিষ্টরা। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা এবার আলোচনায় ফিরতে চাই। চামড়ার বাজারে ধস, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমরা প্রথমেই আমাদের সাথে একজন ব্যবসায়ী রয়েছেন, মোহাম্মদ মিজানুর রহমান, তিনি কোষাধ্যক্ষ বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, একই সাথে তিনি সমতা লেদারের মালিক। আমরা তার কাছে শুরুতে যেতে চাই। মিজান ভাই, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? এবছর চামড়াতে এত ভয়াবহ বিপর্যয়ের পেছনে কি কি কারণ আপনার দৃষ্টিতে? জনাব মিজানুর রহমান, শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি না জনাব মিজানুর রহমান, এবছর আমরা দেখলাম গত কয়েক বছরের ধারাবাহিকতায় আরো বেশি বিপর্যয়ের মধ্যে পড়েছে চামড়া শিল্প। কেন আসলে এমন বিপর্যয়? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন যে আসলে গত বছরও আমাদের কিছু বিপর্যয় হয়েছে। আপনি জানেন যে আপনার 2017 সালের 8 এপ্রিল যখন আমরা হেমায়তপুরে ট্রান্সফার হলাম অল অন এ সাডেন, তখন থেকেই কিন্তু আমাদের চামড়া শিল্পটা অনেক বেশি বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আপনারা জানেন যে এরপরে আমাদের অনেকগুলি বায়ার বিভিন্ন জায়গায়
চলে গেছে, সেই সমস্ত বায়ারগুলিকে আনতে আমাদের প্রচুর পরিমাণ ব্যাগ পেতে হচ্ছে। সাথে সাথে আন্তর্জাতিক বাজারেও চামড়ার মূল্যমান অনেক কমে গেছে। সুতরাং সব মিলিয়ে আমাদের কিন্তু মানে দারুণ একটা আর্থিক সংকটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আপনারা জানেন যে গত বছর আমাদের রপ্তানি ছিল 18-19 অর্থ বছর আমাদের রপ্তানি ছিল $154 মিলিয়ন, সেটা 19-20 বছরে নেমে এসেছে $98 মিলিয়ন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মানে চামড়ার মানে চাহিদাটা আন্তর্জাতিক বাজারে অনেক কমে গেছে এবং কোভিড এর কারণে আমাদের প্রায় 50% উপর চামড়া ট্যানারিতে মজুদ আছে, আমরা বিক্রি করতে পারিনি। সব মিলিয়ে আমাদের আসলে মানে আন্তর্জাতিক বাজারে চাহিদা কম থাকার কারণেই আমাদের মূলত এই সমস্যাটা হয়েছে। এবং সাথে সাথে আমাদের কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম অনেক ফল করেছে। আমাদের যেখানে আগে অ্যাভারেজে চামড়ার বিক্রি ছিল প্রায় $1 উপরে, সেটা এখন 70 সেন্টের মতো অ্যাভারেজ আমাদের বিক্রি হচ্ছে। সাথে সাথে আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো যে আমাদের ইন দ্য মিনটাইম কিন্তু আপনার যে চামড়া প্রক্রিয়াজাত করতে যে ধরনের আমার রাসায়নিক দ্রব্যগুলি দরকার, কেমিক্যালস দরকার, সেগুলির মূল্যমান কিন্তু অনেক বেড়েছে। এই কারণে আমরা কিন্তু সরকারকে অনেকবার নিবেদন করেছিলাম আমাদের মানে এই কেমিক্যাল ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের মানে শুল্কটা যদি কমিয়ে দেওয়া যায় এবং একটা ফ্ল্যাট রেট যদি করে দেওয়া যায়, তাহলে কিন্তু চামড়ার যে আমাদের উৎপাদন খরচ সেটা অনেকাংশে কমে আসবে এবং সেই কারণে আমাদের চামড়া আমরা অনেক বেশি সংরক্ষণ করতে পারবো এবং প্রসেস করতে পারবো। যার কারণে আমরা বর্তমানে যেটা হচ্ছে যে আমাদের একটা চামড়া আমরা যদি পারচেস করি 300, 400, 500 যে টাকাই বলেন, আমার কিন্তু প্রায় 500 টাকার মতো কেমিক্যাল কস্ট হয়ে যাচ্ছে। সুতরাং এভারেজে যে কিন্তু আমি চামড়ার যে প্রাইসটা পাই সেটা আমার আন্তর্জাতিক বাজারে যে প্রাইসটা আমাকে অফার করছে তার থেকে অনেক কম, যার কারণে আমাদের মানে চামড়াটা করে লসের সম্মুখীন হতে হচ্ছে। জনাব মিজানুর রহমান, এসব বিষয়ে সরকার জানে বলেই তারা কিন্তু এবছরও প্রায় 29% দাম কমিয়ে নির্ধারণ করেছে দাম। আর আপনি যেটি বলছেন রপ্তানি আপনাদের কম, আন্তর্জাতিক বাজারের খারাপ পরিস্থিতি, সেটি তো আসবে হচ্ছে একেবারে যখন চামড়াটা আপনারা রপ্তানির জন্য প্রস্তুত করবেন। কিন্তু একেবারে ঈদের দিন থেকে শুরু করে নিয়ে এই কয়েকদিন হচ্ছে মাঠ পর্যায়ে থেকেই চামড়া কেনা হলো না, সেটা কেন? এখানে কি সংকট? জি আসলে দেখুন, আমরা কিন্তু ট্যানারি মালিকরা কিন্তু চামড়া মানে মাঠ পর্যায়ে ঈদের দিন বা ঈদের পরের দিন চামড়া সংগ্রহ করি না। আমরা প্রথমত লবণজাত চামড়া হাটগার্ড ব্যাপারীদের থেকে, আড়ত থেকে সংগ্রহ করে থাকি। তারপরও আমাদের একটা অবশ্যই একটা চ্যানেল থাকে, আমরা আমাদের ব্যাপারীদেরকে সেভাবে নির্দেশনা দেই। আপনি জেনে থাকবেন যে ঢাকা শহরের রিপোর্টিং গুলি যদি দেখেন, আপনি দেখবেন যে ঢাকা শহরের চামড়া কিন্তু গতবারের চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। আপনার 500 থেকে 650 টাকা পর্যন্ত কাঁচা চামড়া বিক্রি হয়েছে, যেটা সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি। সেটা কোথায়? সেটা দু একটি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 150 থেকে 300 টাকার মধ্যে গরুর চামড়া বিক্রি হয়েছে। নো, এটা ঢাকা শহরের চিত্র কখনোই এরকম না, এটা হলো ঢাকার বাইরের চিত্র এবং সেটার মূল কারণ হলো চামড়ার গুণগত মান। ঢাকার কয়েকটি চিত্র আমি আপনাকে মিজানুর রহমান বলতে চাই। ঢাকায় এমনও হয়েছে সকালবেলা গরু কুরবানি দেওয়ার পরে দুপুর পর্যন্ত চামড়া নিয়ে বসেছিল, সেই চামড়া কেনার মতো একটি গ্রাহকও আসেনি। এমনকি বিভিন্ন মাদ্রাসাগুলোর সাথে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, তারাও কিন্তু বিক্রি মানে কেনার পরে বা নিয়ে এসে তারা বিক্রি করতে পারেনি। তাহলে আপনি কি করে দাবি করছেন যে ঢাকায় বিক্রি হয়েছে 500 বা 600 করে? আমি দাবি করছি কারণ আমি নিজে চামড়ার বাজারে উপস্থিত ছিলাম। আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি, আমিন বাজার বড় চামড়ার আড়ত, প্রস্তাব বড় চামড়ার আড়ত, ওইসব জায়গায় আমি খোঁজ খবর নিয়েছি এবং আমার লোকজন কিছু চামড়া পারচেস করার জন্য ছিল, তারা আমাদের টার্গেটের অর্ধেক চামড়া আমরা কিনতে পারিনি। এবং আমি যে চামড়া কিনেছি, আপনি যদি দেখতে চান আমি আমার খাতাপত্র খুলে দেখাতে পারি যে আমার এভারেজ কত টাকা বিক্রি ক্রয় করা পড়েছে, আমার দাম। অবশ্যই আপনার খাতা খুলে আমি দেখবো না, তবে আমরা শুনতে চাই আপনাদের কাছ থেকে যুক্তিগুলো। আমাদের সাথে একজন গবেষক রয়েছেন, খন্দকার গোলাম মোয়াজ্জেম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। গেল কয়েক বছর ধারাবাহিকতা আমরা এই বছরও দেখলাম সরকার কিন্তু তাদের আগে থেকে যেমনটি আমি বললাম যে 29% প্রায় চামড়ার দাম কমিয়ে নির্ধারণ করলো। তারপরও আসলে কেন? বিভিন্ন পত্রপত্রিকা আজকেও প্রতিবেদন এসেছে যে সিন্ডিকেট করে আসলে এরকম বিপর্যয় ঘটানো হয়েছে। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন জনাব খন্দকার গোলাম মোয়াজ্জেম? বাংলাদেশে আসলে চামড়ার মূল্যের বিষয়টি সরকার নির্ধারণ করে দেন এবং তার ভিত্তিতে আসলে বাজারে এটার কেনা বেচা হওয়ার কথা, কিন্তু দুঃখজনক ভাবে আমরা দেখতে পাই যে সেই রেটেও আসলে ঠিকমতো কেনা হয় না। জনাব মিজানুর রহমান হয়তো তার নিজের অভিজ্ঞতা বলেছেন, কিন্তু সকলের অভিজ্ঞতা এক নয়। আমি বিভিন্ন রিপোর্টেই দেখেছি যে ভিন্ন ভিন্ন ধরনের চিত্র রয়েছে সেখানে, যেখানে আসলে কম মূল্যের কারণে কম মূল্যেও তারা বিক্রি করতে পারেনি, এরকম হচ্ছে ফেলে দেওয়া হয়েছে। উনি আবার বলছেন যে ওনার টার্গেট পর্যন্ত কেনা যায়নি। এরকম এই ঘটনাটা যদি জানা থাকতো তাহলে তো নিশ্চয়ই অন্যরা এগুলো ফেলে দিতেন না, বরঞ্চ মিজানুর রহমান সাহেবের কাছে ওগুলো বিক্রি করতেন। এটাই হয়তো হওয়ার কথা ছিল। দুঃখজনক ভাবে সেটা হয়নি। এবং
এখনো বলা হচ্ছে যে পোস্তাতে প্রচুর পরিমাণে চামড়া পড়ে আছে, চিটাগাঙে চামড়া পড়ে থাকার ঘটনার কথাও আমরা শুনেছি। এটা ঠিক যে দেশের কথা মাথায় রেখেই কিন্তু এতদিন পর্যন্ত চামড়া বাইরে রপ্তানি করতে দেওয়া হয়নি, দেশের ভিতরেই ভাবা হয়েছিল যে ব্যবসায়ীরা চামড়া কিনে নেবেন, উপযুক্ত মূল্যে এগুলো কিনে নেবেন, এবং মূল্য নির্ধারণটি কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে মিলেই করা হয়। কিন্তু মূল্য নির্ধারণের পরে যখন বাজারে গিয়ে বিভিন্ন রকমের বিপরীত চিত্র দেখা যায়, তখন যে বিভিন্ন রকমের অজুহাত তোলা হয়, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। কেমিক্যালের মূল্য বৃদ্ধি, পূর্বের বাজারের জেট থাকা, বিক্রি না হওয়া, সেগুলো সবই আসলে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সময় ব্যবসায়ীরা জানান এবং সেই উদ্দেশ্যেই আসলে মূল্যটি নির্ধারণ হয়। আমাদের কাছে মনে হয়েছে যে এইভাবে একটি আন্তর্জাতিক মানের সাপ্লাই চেইন চলতে পারে না। এভাবে উপযুক্তভাবে লেনদেনেরও কোনো কাঠামো নেই, উপযুক্ত তথ্যপাত্র নেই, এবং রিসিট যে সমস্ত ট্রানজেকশন গুলো হয় সেগুলো কোনো রিসিট ছাড়া হচ্ছে, বাকিতে কেনা হচ্ছে, আগের বছরের অবিকৃত টাকা জের রয়ে যাচ্ছে, এবছরও পূর্ণ টাকা দেয়া হচ্ছে না। এই ধরনের অভিযোগ থাকলে কিন্তু কোনোদিনই এই সাপ্লাই চেইন এই আন্তর্জাতিক মানে কখনোই উঠতে পারবে না। সুতরাং সেই এইরকম একটি কাঠামো নিয়ে যদি ওনারা চলতে চান, টিকে থাকতে চান, তাহলে ওনারা দেশের ভিতরেই চামড়া খাত দেখবেন, বিদেশে দেখবেন না। সম্ভবত আমাদের একটা বড় সংখ্যক চামড়া ব্যবসায়ী দেশের ভিতরেই চামড়া খাতটি দেখতে চান, বাইরে তারা খুব বেশি আগ্রহী না পণ্য রপ্তানি করতে, কেননা কমপ্লায়েন্স মেনটেন করার জন্য যে ব্যয় খরচ, এগুলো করতে তারা খুব বেশি আগ্রহী না, বরঞ্চ তারা নর্মাল ওয়েতে এগুলো ডিসপোজ অফ করে দিতে চান, এরকম একটা প্রবণতা রয়েছে। এই কারণেই আমরা বলেছিলাম এবছর যে চামড়ার বাজারটিকে উন্মুক্ত করে দেওয়া, যাতে কাঁচা চামড়া রপ্তানি করার সুযোগ দেওয়া হয়। সরকার সুযোগটি নিয়েছেন। আমার কাছে মনে হয় যে যারা হাইটস স্কিনস অ্যাসোসিয়েশনের তারাও এগুলো সংগ্রহ করেছেন এবং সম্ভবত তারা ওয়েট ব্লু আকারেও হয়তো একটা অংশ বিক্রি করবেন। এ কারণেই কিন্তু বাজারে অতটা আমরা নেতিবাচক প্রতিক্রিয়া দেখিনি যতটা হতে পারতো, এবং যথেষ্ট পরিমাণেও কিন্তু কেনা হয়েছে। গতবারের মতো অতটা খারাপের, কারণ এই বছরের ডিমান্ড কিন্তু গত বছরের চেয়েও কম ছিল। জনাব গোলাম মোয়াজ্জেম ডিমান্ড অনুযায়ী যথেষ্ট কেনা হয়েছে। সরকারের দিক থেকে উচিত ছিল এই ঘোষণাটি আর একটু আগে দেওয়া এবং ব্যবসায়ীদেরও প্রস্তুত করা, এবং যে দেশগুলোতে রপ্তানি হওয়ার মতো সুযোগ রয়েছে ওই দেশগুলোতেও প্রচারণা চালানো, যাতে তাদের ব্যবসায়ীরাও আমাদের এই চামড়া নেওয়ার জন্য প্রস্তুত থাকে। জনাব গোলাম মোয়াজ্জেম, আপনাকে ধন্যবাদ। আপনাকে তথ্য দিয়ে অবশ্যই আপনি জানেন বিষয়টি, যে হিসেব তারা বারবার বলে থাকেন যে রপ্তানি হচ্ছে না, অথচ গেল সদ্য সমাপ্ত জুলাই মাসে 8,99,40,000 ডলারের রপ্তানি হয়েছে চামড়া, যেটি আসলে লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় 16% বেশি। সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন সভাপতি বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন আফতাব খান। আমরা তার কথাও শুনতে চাই, তবে ইভেলি বীজ সংলাপে নিতে হবে ছোট্ট একটি বিরতি। দর্শক আশা করি সাথেই থাকবেন, ফিরছি একটু পরেই। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভেলির সৌজন্যে বীজ সংলাপ অনুষ্ঠান। আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, চামড়ার বাজারে ধস, এই বিষয় নিয়ে আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব আফতাব খান। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। আফতাব খান, আপনি জানেন যে এবছর কিন্তু নানান রকমের বিপর্যয়ের কথা আমরা শুনতে পেয়েছি। দেশের বিভিন্ন প্রান্তে চামড়া নদীতে ফেলে দেওয়ার নজিরও তৈরি হয়েছে, এবং যেটি লক্ষণীয়ভাবে সেটি হচ্ছে টাকার অভাবে কিংবা কোনো কারণে মৌসুমি যেসব ব্যবসায়ীরা যারা চামড়া আসলে একেবারে মাঠ পর্যায়ে থেকে কিনে নিয়ে থাকেন, তারা আসলে কিনেননি। এটি কেন? জনাব আফতাব খান, শুনতে পাচ্ছেন? জনাব আফতাব খান, শুনতে পাচ্ছেন কি আপনি আমাকে? জনাব আফতাব, আপনি আপনার মাইকটা আনমিউট করে নেন। জি, দুঃখিত, মনে হচ্ছে তিনি আসলে সংযোগে শুনতে পাচ্ছেন না আমাদের কথা। জনাব আফতাব খান, আপনি কি শুনতে পাচ্ছেন? যে প্রশ্নটি আপনার কাছে করেছিলাম, যে এবছর আমরা দেখলাম, যেই প্রশ্নটি আপনাকে আমি করেছিলাম সেটি হচ্ছে এবছর আমরা দেখলাম একেবারে মাঠ পর্যায়ে থেকে যারা আসলে চামড়া কিনে থাকেন মৌসুমি ব্যবসায়ীরা, তারা কোনোভাবেই আসলে এটি করলো না এবছর, সেটি কেন?
দুঃখিত দর্শক, সম্ভবত তিনি শুনতে পাচ্ছেন আমাদেরকে। আমরা এই প্রশ্নটিতেই জনাব মোহাম্মদ মিজানুর রহমান আপনার কাছে আসতে চাই, যদিও আপনি একবার উত্তর দিয়েছেন। আপনাকে বিশ্ববাজারের পরিস্থিতির কথা আপনি বলছিলেন যে রপ্তানি কমে যাওয়া, তবে জুলাইয়ের হিসেব বলছে রপ্তানি আসলে বেড়েছে, প্রায় 16% রপ্তানি বেড়েছে চামড়াতে। তারপর আপনারা কি বলবেন যে চামড়া শিল্পে বিপর্যয়? না, আমি তো হিসাবটা বলেছি আপনার জুন 2000 পর্যন্ত। জুলাই থেকে আপনাদের হয়তোবা চামড়ার চাহিদা একটু বেড়েছে, আর কোরবানির আগে আমরা চেষ্টা করি যে আপনার যে চামড়াগুলি একটু কম প্রাইসে হলেও বিক্রি করে আমরা অর্থ সংগ্রহ করার জন্য আমরা সবসময় এটা চেষ্টা করে থাকি। সেটারই একটা প্রভাব যে আমাদের চামড়ার এক্সপোর্ট কিছুটা বেড়েছে। যদি আগামীতে বাড়ে তাহলে অবশ্যই এটা একটা পজিটিভ সাইড। আর যে আমি পুরো পূর্ববর্তী কথার সূত্র ধরে একটা কথা বলতে চাই, আসলে আমাদের চামড়া যেগুলি আপনাদের মানে ব্যাপারীরা ফেলে দিয়ে যায়, মৌসুমী ব্যবসায়ীরা ফেলে দিয়ে যায়, আপনি যদি একটু খোঁজ দিয়ে দেখেন যে এই চামড়াগুলি কখন এসেছে, কখন বিক্রি করার চেষ্টা করেছে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশ ছিল যে রাতে 10টার পরে আর কোনো চামড়া বেচা কেনা হবে না, কারণ এখন গরমের দিনে চামড়াটাকে যদি আমি সঠিক সময় প্রিজার্ভ না করি, দ্রুতই এটার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করে এবং চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে 4 থেকে 6 ঘন্টার মধ্যে অবশ্যই চামড়াটাকে প্রিজার্ভ করতে হবে। এবং আপনারা জানেন যে এই কারণেই আমাদের ঢাকা শহরে কিন্তু সন্ধ্যার পরে আপনার 7টা 8টার মধ্যে সমস্ত চামড়াগুলি বেচা কেনা হয়ে গেছে, আর ঢাকার বাইরে থেকে খুব একটা চামড়া আসেনি, যার কারণে প্রত্যেকটা হাটঘাট বিশেষ করে আমিন বাজার এবং পোস্তা প্রায় খালির মতোই ছিল। ধন্যবাদ আপনাকে জনাব মিজানুর রহমান। এবছর কিন্তু বিভিন্ন হিসেবে দেখা যাচ্ছে প্রায় 30% কোরবানি কম হয়েছে, তারপর আসলে চামড়ার ভয়াবহ বিপর্যয়, যেমনটি আসলে মিজানুর রহমান আপনি বলছিলেন ঢাকার কথা, ঢাকার বাইরেও আসলে ভয়াবহ পরিস্থিতিটা আরো ভয়াবহ ছিল। আমরা জনাব আফতাব খান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জনাব আফতাব খান, আপনি শুনতে পাচ্ছেন কি আমাদেরকে? জি, আপনার কথা শুনতে পাচ্ছি। আমাকে অডিওটা খোলা তো, আপনি শুনতে পাচ্ছেন না? এবছর আসলে এত ভয়াবহ বিপর্যয়ের কারণ কি আপনি মনে করেন? না, গতবার যে ভয়াবহ দুর্যোগ সারা বাংলাদেশের যে বিপর্যয় হয়েছে, এবছর সেটা হয়নি। আপনার ঢাকায় চামড়া আমরা সম্পূর্ণ লবণজাত করতে সক্ষম হয়েছি। কিছু চামড়া ওই ভোরের দিকে এক ভদ্রলোক সিলেট থেকে নিয়ে এসে পড়েছে, সেই চামড়াটা বাঁচানো যায়নি, প্রায় 1000 পিস চামড়ার মতো। কিন্তু এমনি যা চামড়া আছে আমাদের পোস্তায় 1,88,000 মতো এবং আশেপাশে মিলে প্রায় 2,80,000 মালের মতো আমরা লবণজাত করতে সক্ষম হয়েছি। এবং সারা বাংলাদেশে চামড়া লবণজাত এবার সংগ্রহ ভালোভাবে করেছে। 2-1 জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, চিটাং সিলেটে কিছু মাল নষ্ট হয়েছে, কিন্তু গতবারের মতো বিপর্যয় ঘটেনি। এবং এটা জাতীয় সম্পদ, এবার আমরা রক্ষা করেছি এবং সময় মতো লবণজাত করেছি। সময়ের বাইরে যারা আসছে সে চামড়াটা লবণজাত করতে পারে। এবং আপনি যেটা বলছিলেন যে রুট পর্যায়ে যারা বইরা আছে বা মৌসুমী ব্যবসায়ী আছে, তারা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কিছু কিছু হতে পারে, কিন্তু বেশিরভাগ আপনার যারা রুট পর্যায়ে থাকে চামড়া প্রকৃত ব্যবসায়ীরা এবং মৌসুমী ব্যবসায়ীরা তো এসে আমাদের বিভিন্ন জায়গায় হাজার হাজার ক্রেতা ছিল, তারা 10 জনের থেকে দাম নিতে, নেওয়ার পর যার দামটা ভালো পেয়েছে তার কাছে মালটা বিক্রি করছে, সেখানে তাদের লস হওয়ার কথা না। এখানে বাণিজ্য সচিব এবং মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব গৃহমন্ত্রী সহ এবং সিনিয়র ট্রেজার সহ যে দাম বেঁধে দিয়েছিল সেই দামে থেকেই কেনা বেচা হয়েছে। এবং সারা বাংলাদেশে আমরা যা জানতে পেরেছি, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গতবারের মতো হয়নি। গতবার তো সারা বাংলাদেশে 30% চামড়া সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিল, আর 20% চামড়া গুণগত মান নষ্ট হয়ে গেছে। এবার এই বছর 40% চামড়া। আপনি কোন হিসেবে আসলে দাবি করছেন যে এবছর চামড়া ঠিক মতো কেনা হয়েছে এবং 2-1টি বিচ্ছিন্ন ঘটনা, এটি আপনি কোন হিসেবে বা কোন যুক্তিতে এটি বলছেন? আমি যেহেতু আমাদের বারবার মিটিং হয়েছে, বারবার আপনাদের মাধ্যমে জানানো হয়েছে যে আপনারা এই ঢাকার মাল 3540 টাকা, আউটসাইড ঢাকা মাল 2832 টাকার মধ্যে কেনা হবে। সেভাবে তো সবাই কিনেছে এবং বিক্রি করেছে, তো সেই জায়গা তো ক্ষতি হওয়ার কারো সম্ভাবনা নাই না। সেটি তো আসলে খাতা কলমে, কারণ একটি মাঝারি সাইজের চামড়ার দাম হওয়ার কথা ছিল 750 থেকে 800 টাকা। ঢাকার কিংবা ঢাকার বাইরে 2-1টি জায়গা ছাড়া বেশিরভাগ জায়গায় তো চামড়া বিক্রি হয়নি, কোথাও কোথাও বিক্রি হয়েছে 150 টাকা, 200 টাকা বা 300 টাকা।
একেবারে এভারেজে যদি আমি বলি 300 টাকার বেশি আসলে কেউ দাম পায়নি মধ্যম আকারের চামড়া। তো আপনি যেটি বলছেন আসলে সেটি কি কথার কথা নাকি কোনো হিসেব তুলে ধরে আপনি বলছেন? না, আপনি যে কথাটা বলছেন আমি আপনার সাথে একমত হই যে একটা এলাকার 4টা ছেলে মিলে চামড়া কিনতে নামছে, তো দেখা যাচ্ছে 2-4টা করে মাল কিনতে, অনেক এই এলাকার লোক এই মহল্লার ছেলে মনে করতেছে যে তারা লেখাপড়া করে বা তারা মাল শৌখিনতার জন্য কিনতে, তাদেরকে হয়তো 600 টাকা চামড়া 300 টাকা দিয়ে দিই, কিন্তু তারা হয়তো 300 টাকা করে নিয়ে আসা যারা আমরা প্রকৃত চামড়া ব্যবসায়ী তাদের কাছে তো 300 টাকা বিক্রি করে, তাদের তো লাভের একটা প্রয়োজন। তারা যদি 300 টাকা লাভ না করে, 10টা চামড়ার মধ্যে যদি 3000 লাভ না করতে পারে, তাহলে চলবে কি হয়? আর মৌসুমী ব্যবসায়ীরা তো আমাদের একটা পাস, মৌসুমী ব্যবসা না থাকলে আমাদের প্রকৃত চামড়া ব্যবসায়ী এত নাই। ওরা তো আমাদের চামড়াটা এনে দেয় বলে আমরা চামড়াটা সংগ্রহ করতে পারি। যদি মৌসুমী ব্যবসা যদি না থাকে তাহলে আমরা সারা বাংলাদেশে চামড়া সংগ্রহ করতে পারবো না, সম্পূর্ণ চামড়া নষ্ট হয়ে যাবে। জনাব আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই একটু ডক্টর গোলাম মোয়াজ্জেম আপনার কাছে। এবছর তো আমরা দেখলাম ব্যাংক ঋণ কিরকম দিয়েছে, আসলে ব্যাংক ঋণ কি পর্যাপ্ত ছিল নাকি টাকার অভাবে এই ঝুঁকিটা কেউ নিতে চায়নি কেনার ক্ষেত্রে? আমি আসলে আপনার প্রশ্নটা সঠিকভাবে শুনতে পাইনি, তবে যতটুকু বুঝেছি সেটির ভিত্তিতে বলছি। আমি খুবই আশ্চর্য হয়ে যাচ্ছি যে এখানে দুজন বিজ্ঞ ব্যক্তি বসে আছেন এই খাতের, তারা দুজনই কিন্তু দু রকমের তথ্য দিচ্ছেন। একজন বলছেন যে উপযুক্ত মূল্যে কেনা হয়েছে এবং কোনো চামড়া অবিকৃত ছিল না, আবার আরেকজন বলছেন তার পক্ষ থেকে, তাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে, যে না তারা রাত 10টার পরে কেনেননি, সেগুলো যদি এসে থাকে সে দায়িত্ব আসলে তাদের না। আমার মূল বক্তব্যটি ওনাদের এই বক্তব্য নিয়ে না। আমার মূল বিষয়টি হলো এই ধরনের মানে এইভাবে একটি সাপ্লাই চেইনে কোনো ধরনের মানে একটা আন্তর্জাতিক মানের একটা সাপ্লাই চেইনে এভাবে ট্রানজাকশন চলতে পারে না, এবং যে যার মতো করে ব্যাখ্যা দেবেন, যে যার মতো করে মূল্য নির্ধারণ হবে, যে যার মতো, এই যে বলা হচ্ছে যে কোনো চামড়া কম মূল্যে কেনা হয়নি, সরকার নির্ধারিত মূল্যে কেনা হয়েছে, তাহলে কি সকল পত্রিকা সকল মিডিয়া তারা কি একযোগে মিলে আসলে এই মার্চেন্টস অ্যাসোসিয়েশন তাদের বিপক্ষে কথা বলছে? তা তো না। তাহলে কি এভিডেন্স গুলো রং, ভুল? তা তো না। তাহলে কেন এই ধরনের জিনিস হচ্ছে বারবার? আমরা এই জায়গাটাতে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যে এই ধরনের কথা মারপ্যাচ আমাদের আসলে দিয়ে এই খাতটি আসলে টিকানো যাচ্ছে না, এবং আমাদের এখানে এখন স্বচ্ছতা আনা দরকার। আপনারা যেখানে ট্রানজাকশন করছেন সেই ট্রানজাকশন গুলোর ক্ষেত্রে উপযুক্ত রিসিপ্ট থাকা দরকার। আন্তর্জাতিকভাবে যেভাবে ট্রানজাকশন হয় দেশের ভিতরেও সেই একই নিয়মে আমাদের ট্রানজাকশন গুলো হওয়া উচিত, এবং তার জন্য উপযুক্তভাবে রিসিপ্ট দেওয়া, এবং যিনি কিনছেন তার কাছে রিসিপ্ট থাকা, এবং পর্যাপ্তভাবে ডকুমেন্ট থাকা, যাতে যে কোনো পর্যায়ে যে কেউ যাতে এই জিনিসগুলো তদারক করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। সেই ধরনের একটা কাঠামোকে আমাদের চামড়া খাতটিকে যেতে হবে। আমরা যদি তা না যেতে পারি তাহলে কিন্তু বারবারই এই একই অভিযোগ আসবে এবং এখান থেকে আমাদের সহসা উত্তরণ হবে না। সেই জায়গাটিতে আমরা কিভাবে এই পুরো এই ট্রানজাকশন কাঠামোটিকে কিভাবে সুষ্ঠু করতে পারি সে লক্ষ্যে সকলের কাজ করা উচিত। জনাব গোলাম মোয়াজ্জেম, আপনাকে ধন্যবাদ। আপনি স্বচ্ছতার কথা বলছিলেন, আপনি লেনদেনে আসলে একেবারে স্বচ্ছতার কথা বলছিলেন। সেই বিষয়গুলো নিশ্চয়ই আরো সরকারে যারা রয়েছেন কিংবা যারা সংস্থা মিলে সবাই মিলে চেষ্টা করে আসলে একটি কাঠামো দাঁড় করাবেন। দর্শক, আপনারা দেখছেন ইভেলির সৌজন্যে বীজ সংলাপ। আসছি ছোট্ট একটি বিরতির বাধা পেরিয়ে, আশা করি সাথেই থাকবেন। আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভেলির সৌজন্যে বীজ সংলাপ। আমরা যেমনটি বিরতিতে যাবার আগে বিভিন্ন কথা শুনছিলাম ব্যবসায়ী এবং গবেষকদের কাছ থেকে। আমি সরাসরি প্রশ্নে যেতে চাই। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে প্রশ্ন করতে চাই, এবছর আমরা দেখলাম আসলে কাঁচা চামড়া রপ্তানির সুযোগ সরকার অনেকটা বাধ্য হয়েই শেষ সময়ে এসে সিদ্ধান্ত নিল, কিন্তু তার সুফল আসলে কি মিলল বা সুফল কিভাবে পাওয়া যেতে পারে একটু সংক্ষিপ্ত করে যদি বলেন। ডক্টর মোয়াজ্জেম, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের এই সিদ্ধান্তটি যৌক্তিক সিদ্ধান্ত একটি, তবে ঘোষণাটি আর একটু আগে আসা উচিত ছিল। একেবারে ঈদের দুদিন আগে দেবার কারণে ব্যবসায়ীরা প্রস্তুতি নিতে পারেননি। বরঞ্চ এই সিদ্ধান্তটি যদি 1 মাস আগে আসতো তাহলে ব্যবসায়ীরাও
কাঁচা চামড়ার ক্ষেত্রে কোথায় আমদানিকারক রয়েছেন, কোন দেশে, সেই জিনিসগুলো জানতে পারতেন। সরকারও যদি প্রচারণা সেভাবে চালাতে পারতেন তাহলে কিন্তু এই সুযোগটি হতো। তারপরে আমাদের কাছে মনে হয় যে ব্যবসায়ীরা এবার যে কিনেছেন কিছুটা বেশি, জি, তার এক অংশ তারা ওয়েট ব্লু আকারে রপ্তানি করবে অনেক বছর পরে। সুতরাং যদি আগামী বছরগুলোতেও এটি অব্যাহত থাকে তাহলে আমার ধারণা যে কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু রপ্তানিতেও আমরা আরো কিছুটা সুযোগ নিতে পারবো। কিন্তু যেটি আমাদের ভবিষ্যতে লক্ষ্য রাখতে হবে সেটি হলো যে আমরা কেন চামড়াজাত পণ্য রপ্তানি বাড়াতে পারবো না। আমরা চামড়াজাত পণ্যের রপ্তানি যদি 1% যদি তৈরি করতে পারি বৈশ্বিক মার্কেটের, তাহলেই কিন্তু আমাদের দেশের ভিতরেই চামড়ার প্রচুর চাহিদা তৈরি হয়। সুতরাং সেই দিকে লক্ষ্য রাখা যে আমরা রপ্তানি বাজারে কিভাবে আরো মার্কেট শেয়ার বাড়াতে পারি, তাহলে আমাদের দেশের ভিতরেই চামড়ার চাহিদা আরো বাড়বে। আমাদের এইভাবে কাঁচা চামড়াও রপ্তানি করতে হবে না, অথবা প্রসেস লেদারও এত রপ্তানি করতে হবে না। ধন্যবাদ জনাব গোলাম মোয়াজ্জেম আপনাকে। আমরা এই বিষয়ে জনাব আফতাব খান আপনার কাছে একটু আসতে চাই। এবছর তো সরকারই প্রায় 30% দাম কমিয়ে নির্ধারণ করেছে, তারপরও বাজারে ভয়াবহ রকমের বিপর্যয় হয়েছে, যেটি আপনারা যদিও স্বীকার করছেন না। তবে আমরা কি ধরে নিতে পারি যে যেমনটি গোলাম মোয়াজ্জেম বলছিলেন দেশীয় বাজারেই এর চাহিদা রয়েছে, দেশীয় বাজারে চামড়াজাত পণ্যের কি দাম কমবে, এটা ধরে নিতে পারি? যেমনটি আসলে সাধারণ মানুষের প্রশ্ন যে চামড়ার দাম যদি এত কম হয় তাহলে চামড়াজাত পণ্যের দামও স্বাভাবিকভাবে কমে আসবে, সেটি কমবে কিনা? জনাব আফতাব খান শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমাদের চামড়া 80% এক্সপোর্ট হয়, আর 20% চামড়া হয়তো দেশে কাজে লাগে। আমাদের এক্সপোর্ট যে পর্যন্ত ভালো না হবে তখন পর্যন্ত আমাদের চামড়ার চাহিদাটা বাড়বে না। আমাদের চামড়ার বায়ারগুলি ছিল আপনার ইতালি, কোরিয়া, স্পেন, জাপান, এখন শুধু চায়নারা নেয়। ট্রেনের মালিকরা বলে শুধু চাইনিজরা মাল নেওয়ার কারণে আমাদের বাজার ধসে নেছে। তারাই দামটা নির্ধারণ করে। এই ওরা কোন এক সময় 125টা ফুট কিনেছে, এ প্রমাণ আমাদের কাছে আছে। এবছর তারা 3540 টাকা কিনবে, সেটাও আমরা হয়েছি। আমরা সম্পূর্ণ তাদের উপর নির্ভরশীল। সরকার যে ওয়েটগুলো এবং কাঁচাটা এক্সপোর্টের যে অনুমতি দিয়েছে, এটাতে আমরা কোনো বেনিফিশিয়াল হব না, আমরা কোনো বেনিফিট হব না। কাঁচা এক্সপোর্ট এবং যদি ওয়েটগুলো এক্সপোর্ট করতে হয় আবারও তাদেরই করতে হবে। আর আমি জনাব গোলাম হোসেন সাহেবকে আমি ধন্যবাদ দেই যে উনি একটা ভালো কথা বলেছে যে স্বচ্ছতার কারণে প্রত্যেকটা জিনিসের রিসিট থাকা উচিত। এই রিসিটের ব্যবস্থা যে কাঁচা চামড়ারাও করবে, আমাদের থেকে যে ট্রেনের মালিকরা দেয় সেটাও যে একটা ডকুমেন্ট থাকবে। এই ধরনের স্বচ্ছতা আসলে হয়তো আমরা অনেক প্রশ্নের সম্মুখীন থেকে বাঁচতে পারবো। এটা আমিও চাই। সে অনেক বিজ্ঞ লোক, মিডিয়ার ব্যক্তিত্ব, উনি বাংলাদেশের একজন খুব জ্ঞানী লোক। সে খুব সুন্দর কথা বলেছে, পয়েন্টের কথা বলেছে। আমি এটার সাথে তার সাথে একমত। জনাব আফতাব খান আপনাকে ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন করতে চাই মোহাম্মদ মিজানুর রহমান আপনার কাছে। যেমনটি এবছর এমনিতেই 30% কম কোরবানি হয়েছে, তার মানে চামড়া স্বাভাবিকভাবে বাজারে তৈরি হচ্ছে কম। সেক্ষেত্রে যেমনটি গোলাম মোয়াজ্জেম বললেন যে রপ্তানি শুধু চিন্তা না করে দেশীয় বাজারে, আমরা দেশীয় বাজারটিকে কেন ফোকাস করছি না? অন্যদিকে দেশীয় বাজারে কিন্তু চামড়াজাত পণ্যের দামও অনেক বেশি। জি, আসলে যেটা হয়েছে যে মানে দেশীয় বাজারে অবশ্যই একটা চাহিদা আছে, কিন্তু এর একটা বিশাল অংশ কিন্তু আমার বিদেশ থেকে আমদানি করে আনতো। আমি সেই জায়গাটা যদি একটু ফোকাস করি যে আমার আমদানিটাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে দেশীয় বাজারটা অটোমেটিক্যালি একটু বৃদ্ধি পেতে পারে। আর যেটা প্রাইসের যে ব্যাপারটা আছে সেটা হলো কি, আমরা যে এক্সপোর্ট করি, আমাদের যে ফুটওয়্যার, আমাদের যে লেদার গুডস, এগুলি যে এক্সপোর্ট করি, আপনি যদি ওইটার ফিগারটা দেখেন, যে ওইটার প্রাইসটা দেখেন, সেটা কিন্তু আমাদের দেশীয় বাজার থেকে অনেক কম, ক্ষেত্র বিশেষে অর্ধেকের চেয়েও কমে আমরা রপ্তানি করি। তো সুতরাং ওই জায়গাটাকেও আমাকে একটু ফোকাস করতে হবে। সব মিলিয়ে আমি যদি অবশ্যই আমার দেশীয় বাজারকে যদি আমি চাঙ্গা করতে পারি, তাহলে আমার কিন্তু এক্সপোর্ট করতে হবে না। আমার দেশে কিন্তু অনেক নতুন করে ফুটওয়্যার তৈরি মানে গ্রো করেছে, অনেক ফুটওয়্যার ইন্ডাস্ট্রি গ্রো করেছে। সেই সমস্ত ফুটওয়্যার ইন্ডাস্ট্রিগুলিতে যদি আমি সাপ্লাই করতে পারি, তাহলে আমার 1 ফুট চামড়া বিদেশে এক্সপোর্ট করতে হবে না। ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ। দিয়ে করতে পারবো। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি আসলে জনাব আফতাব খানের কথার সঙ্গে মিলিয়ে একটা বলতে চাই যে এবারের যে সার্কুলারটি হয়েছে সেখানে শুধু সুযোগ দেওয়া হয়েছে কাঁচা চামড়া ওয়েট ব্লু রপ্তানি শুধুমাত্র ট্যানারি বা যাদের কারখানা রয়েছে সেই পর্যায়ে। আমাদের কাছে মনে হয়েছে এই সুযোগটা আসলে হাইটস এন্ড মার্চেস অ্যাসোসিয়েশন পর্যায়েও উন্মুক্ত করা যেতে পারে, এবং তাদের পর্যায়েও তারা যদি সংগ্রহ করে এটি যদি রপ্তানি করতে পারেন
তাহলে আমার ধারণা যে এই বাজারটিও আরো কিছুটা স্থিতিশীল হবে এবং এই প্রয়োজনটা আগামী বছরও কিন্তু প্রয়োজন হবে। সুতরাং সেই সুযোগটা আমার মনে হয় যে তাদের জন্য উন্মুক্ত রাখার সুযোগ দিলে, যদি তারাও রপ্তানি করতে পারেন কাঁচা চামড়া ওয়েট ব্লু, সেই সুযোগটা দিলে আমার ধারণা বাজারে সুস্থির ভাবটা আগামী বছর আমরা হয়তো আরো কিছুটা ভালো দেখতে পাবো। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আমরা দেখতে পাচ্ছি বিশ্ববাজারে পরিস্থিতি ভালো হচ্ছে, বিশেষ করে এই করোনা পরবর্তী সময়ে এসে অনেক দেশই কিন্তু আসলে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আমাদের কি কি করণীয়? আমাদের চামড়ার ক্ষেত্রে যে জায়গাটিতে আমরা মোটেই কম্প্রোমাইজ করে পারবো না সেটা হলো পরিবেশগত মানদণ্ডে আমাদের চামড়া খাতকে উন্নীত করা ছাড়া আমাদের বিকল্প নেই। আমরা অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে আমরা কিন্তু ব্র্যান্ড বায়ারদেরকে আমাদের এখানে আনতে পারছি না। আমাদের এখানে যারা আসছে তারা হলো থার্ড পার্টি বায়ার, সাবকন্ট্রাক্টিং বায়ার, যারা এখান থেকে নিয়ে গিয়ে পণ্য বানায়। আর বিদেশি চামড়া আমদানি যে বন্ধ করব, ব্র্যান্ড বায়াররা শুধুমাত্র ওই চামড়াই ব্যবহার করতে দেয় যে চামড়া আমদানিকৃত কমপ্লায়েন্ট চামড়া। আমাদের দুঃখজনক বিষয় হলো যে আমরা আমাদের চামড়াটা ওই পরিবেশগত মানদণ্ডে উত্তীর্ণ করতে পারছি না। আশা করি আমরা ওই পরিবেশগত মানদণ্ড উন্নতি করতে পারবো। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি আপনাদের তিনজনকেই ধন্যবাদ যারা অতিথি ছিলেন। আমরা আশা করি পরের কোনো পর্বে আমরা আপনাদের অতিথি করে পাবো। দর্শক, আপনারা দেখছিলেন বীজ সংলাপ ইভেলি সৌজন্যে, এবং আমরা আশা করি চামড়া শিল্পে সুদিন ফিরবে এবং বাংলাদেশের দ্বিতীয় রপ্তানি পণ্যটি আবার ঘুরে দাঁড়াবে। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আমি সুলতান আহমেদ।